স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের আলোচনা মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। নবম শ্রেণীর এই চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব। মিশ্র পদার্থ কাকে বলে, আর পৃথকীকরণের কি কি পদ্ধতি আছে, আংশিক পাতন বা পাতন, আংশিক পাতন কাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় বা পাতন কখন ব্যবহার করি আমরা, কোন কোন পদার্থের জন্য কী ধরনের পৃথকীকরণ পদ্ধতি ব্যবহার করা হয়, সংক্ষেপেই আমাদের এই আলোচনা। তাহলে শুরু করা যাক। তো আজকের পাঠের বিষয়বস্তু মিশ্র পদার্থ কি, তার পৃথকীকরণের প্রয়োজনীয়তা, পাতন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব, তারপর আংশিক পাতন পদ্ধতি, পৃথকীকরণ ফানেলের সাহায্যে কিভাবে মিশ্র পদার্থ আলাদা করা হয়, আর লাস্টে কিছু প্রশ্ন উত্তর। তো প্রথম আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে মিশ্র পদার্থ কাকে বলে। দেখো, আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি, যেমন সমুদ্রের জল, মাটি, বায়ু, সব কিছু কিন্তু মিশ্র পদার্থ, বেশিরভাগই মিশ্র পদার্থ। তোমরা যে পুকুরের জল দেখছো বা খালের জল, নদীর জল, সমুদ্রের জল, প্রত্যেকেরই কিন্তু কম্পোনেন্ট আলাদা এবং প্রত্যেকেই বিভিন্ন রকমের উপাদান দিয়ে তৈরি মিশ্র পদার্থ। তাহলে এখন জেনে নিই মিশ্র পদার্থ কাকে বলবো। বলা হচ্ছে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো ওজন অনুপাতে মেশালে। এই কথাটা কেন বলা হচ্ছে? দেখো, তোমার স্থলভাগের যে বায়ু যদি একটা মিশ্র পদার্থ হয়, সেখানে তার যা কম্পোজিশন হবে, জলভাগে মানে সমুদ্র তলের ওপরে যে বায়ু, তার উপাদান কিন্তু আলাদা হয়, কিছুটা হলেও চেঞ্জ হয়। অর্থাৎ এই কারণে বলা হচ্ছে মিশ্র পদার্থ যে কোনো ওজন অনুপাতে মেশানো যেতে পারে। তুমি শরবত যে কোনো ওজন অনুপাতে মেশাতে পারো। বলছে যদি উপাদানগুলি রাসায়নিকভাবে বিক্রিয়া না করে নিজেদের ধর্ম বজায় রেখে অবস্থান করে। ব্যাপারটা কি? ধরো আমি একটা উদাহরণ দিলাম, অ্যামোনিয়া আর কেউ HCl গ্যাস মিশিয়ে দিয়েছি, তাহলে কি মিশ্র পদার্থ তৈরি হবে? তার উত্তর না, কারণ এরা বিক্রিয়া করে, তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড। কাজে এক্ষেত্রে এটা কোনো একটা মিশ্র পদার্থ হবে না। কাজেই এই কারণে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া না করে নিজেদের ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে এবং সেই উপাদানগুলিকে ভৌত উপায়ে সহজে আলাদা করা যায়। অর্থাৎ ভৌত কিছু পদ্ধতির সাহায্যে আমরা মনে করো শরবতে জল, নুন, চিনি এগুলোকে আলাদা করব, তাহলে ভৌত উপায়ে আলাদা করা যাচ্ছে, সেটাই হলো মিশ্র পদার্থ। যেমন দেখো, সমুদ্রের জলকে তুমি যদি গরম করো, তাহলে জল উত্তপ্ত হয়ে যায় এবং নুনটা পড়ে থাকে। তাহলে মানে এটা সাধারণ একটা কি বলবো যে পদ্ধতি, যার সাহায্যে শুধুমাত্র দ্রাবক উত্তপ্ত করে আলাদা করেই মিশ্রণ থেকে অন্য দ্রাব পদার্থটিকে আমরা সংগ্রহ করতে পারছি। এখন তোমরা প্রশ্ন করবে যে পৃথকীকরণের প্রয়োজনীয়তা কি। দেখো, বেশিরভাগ পদার্থই কিন্তু মিশ্র পদার্থ। তো এগুলো নানা কারণে আমাদের মিশ্রণ থেকে যদি প্রয়োজনীয় উপাদান পেতে চাই, তাহলে তো পৃথক করতেই হবে। মনে করো চাল আর কাঁকর সেটা মিশে আছে, তো আমার প্রয়োজন তো চাল, তাহলে চাল থেকে কাঁকরটা বাদ দিতে হবে। অর্থাৎ অবিশুদ্ধ পদার্থ দূর করতে পৃথকীকরণ দরকার। আবার মনে করো তুমি যে জল পান করছো, সেই জলের মধ্যে কিছু ক্ষতিকারক পদার্থ আছে, তাহলে সেই ক্ষতিকারক পদার্থগুলোকে আলাদা করার জন্য খাদ্যদ্রব্য থেকে, আমি ধরলাম জল থেকে বা আমার অন্য কোনো খাদ্যদ্রব্য থেকে, তো সেই জন্যও কিন্তু পৃথকীকরণের প্রয়োজনীয়তা আছে। ঔষধ শিল্পে তোমরা জানবে বড় হলে যে একই গাছ থেকে বিভিন্ন রকমের কম্পোনেন্ট পাওয়া যায়, যার একটি আমাদের জন্যে, ধরো কালমেঘের পাতা, এর মধ্যে অসংখ্য কম্পোনেন্ট আছে যেটা আমাদের শরীরের জন্য উপকারী, আবার আমাদের শরীরের জন্যে অতটা উপকারী নয়।
তাহলে যেটা উপকারী সেটা একমাত্র পৃথকীকরণের মাধ্যমে আলাদা করা যায়, আর বাকিগুলোকে আমরা কিন্তু প্রয়োজন নেই, সেগুলোকে ঔষধ হিসেবে তার মধ্যে মানে তার মধ্যে ইনক্লুড করব না। শুধু ওই অনেকগুলি উপাদান 1 2 3 4 বা ABCD থেকে শুধুমাত্র আমার যে উপাদান প্রয়োজন, ধরো এই উপাদান, সেটাই আমি সংগ্রহ করতে পারবো। কাজে মেডিসিনাল ইন্ডাস্ট্রিতে পৃথকীকরণ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং মিশ্রণীয় পদার্থগুলিকে আলাদা করার জন্য বেশ কয়েকটি পদ্ধতির মধ্যে অত্যন্ত কার্যকর এবং সাধারণ একটি পদ্ধতি হলো পাতন বা ডিস্টিলেশন। তো পাতন কাকে বলে আগে একটু আমরা জেনে নেব। যে পদ্ধতিতে কোনো তরলকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয় এবং সেই বাষ্পকে আবার ঠান্ডা করে পুনরায় তরলে পরিণত করা হয় তাকে পাতন বলে। এবার প্রশ্ন, কখন আমরা পাতন পদ্ধতি ব্যবহার করব? বলছে যখন কোনো তরল দ্রাবকে একটি অনুদ্বায়ী, যা সহজে বাষ্পীভূত হয় না এমন কঠিন পদার্থ থাকে, যেমন মনে করো নুন এবং জলের মিশ্রণ। নুন হলো দেখো অনুদ্বায়ী, আর জল হলো উদ্বায়ী। জলকে বাষ্পীভূত করলে সেটা উবে যাবে, বাষ্পীভূত হবে, কিন্তু নুন হবে না। তো এরকম মিশ্রণের ক্ষেত্রেই আমরা, বা চিনি এবং জলের মিশ্রণ, ধরো আখের রস এর থেকে আমরা যদি চিনি সেপারেশন করি তাহলে অবশ্যই এই পাতন পদ্ধতি কাজে লাগাবো। আর যখন দুটো তরল, মনে করো লিকুইড A এবং লিকুইড B, যাদের স্ফুটনাঙ্কের তফাৎ ন্যূনতম 30 ডিগ্রি, ধরো A এর স্ফুটনাঙ্ক 100 আর B এর স্ফুটনাঙ্ক 135 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এদের ক্ষেত্রে আমরা এই মিশ্রণ থেকে A এবং B কে সহজেই পাতন পদ্ধতিতে আলাদা করতে পারবো। তবে খেয়াল রাখতে হবে যেন এরা তাপ দিলে না বিয়োজিত হবে না। আমি হিট দিচ্ছি, A রাসায়নিক বিক্রিয়ায় তৈরি করে ফেললো B আর C, তাহলে কিন্তু হবে না। B এর ক্ষেত্রেও তাই, অর্থাৎ তাপ দিলে তারা যেন বিয়োজিত না হয়। যেমন অ্যাসিটোন অ্যান্ড ওয়াটার, অ্যাসিটোন 56 ডিগ্রি সেন্টিগ্রেড আর ওয়াটার এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো ন্যূনতম 30 ডিগ্রি তফাৎ তো রইলই। তো সেক্ষেত্রে এই দুটোকে কিন্তু আলাদা করতে হলে আমরা পাতন পদ্ধতিতেই পারবো, সম্ভব। এবার পাতন পদ্ধতি সম্বন্ধে একটু আলোচনা করা যাক। প্রথমে পাতন পদ্ধতির আমরা যে চিত্রটা দেখছি, এই চিত্র দেখে নেব চিত্র থেকে যে কি কি অ্যাপারেটাস বা প্রয়োজনীয় যন্ত্রপাতি। প্রথমেই বলা হচ্ছে দেখো পাতন ফ্লাস্ক, এই যে জিনিসটা এটা হচ্ছে পাতন ফ্লাস্ক, ঠিক আছে। নেক্সট হচ্ছে লিভিক কন্ডেন্সার বা লিভিক শীতক, এই জিনিসটাকে আমরা বলি শীতক, আসলে এটাকে ঠান্ডা করার জন্য বা ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে রিসিভার, এই জায়গাটা হচ্ছে আমার রিসিভার, ওকে। আর এটা তো তোমরা জানো যে ল্যাবরেটরিতে দেখিয়েছি, তার জালি এই স্ট্যান্ডের উপরে রাখা আছে যাতে করে এটাকে হিট করা যায়। আর নিচে এই যে দেখো এই জায়গাটা দিয়ে গ্যাসের কানেকশন দেওয়া থাকে, বুনসেন বার্নার এখান থেকে জ্বলে। আর এটাকে আমরা স্ট্যান্ড বলি, ক্ল্যাম্পের সাহায্যে এটা আটকানো থাকে, এটা হচ্ছে ক্ল্যাম্প। এটা একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডের সাহায্যে এই লিভিক শীতকটাকে ভালো করে ধরে রাখা হয়েছে। নেক্সট আমরা আলোচনা করব কার্যপ্রণালী, আসলে কিভাবে এই পুরো প্রক্রিয়াটা, পাতন প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়। তো দেখো প্রথমে পাতন ফ্লাস্কে যে ফ্লাস্কটা আমরা দেখালাম সেখানে নীল জলীয় দ্রবণ নেওয়া হচ্ছে। দেখো এখানে এই জায়গাটা নীল জলীয় দ্রবণ, আসলে তুঁতের কালারটাই নীল হয়। একটা উদাহরণ দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে পাতন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়, এবং সেখানে উপকরণ হিসেবে আমরা একটা মিশ্রণ ব্যবহার করছি যেটা CuSO4 কপার সালফেট পেন্টাহাইড্রেট, এটার ব্লু কালারের একটা স্ফটিক ক্রিস্টাল, যেটা জলের সঙ্গে ভালো করে গুলানো হয় এবং তৈরি হচ্ছে একটা মিশ্রণ। সেই মিশ্রণ থেকে কি করে আবার উপাদানগুলোকে আলাদা করব সেটাই এখন আমাদের পাঠ্য কার্যপ্রণালীর অংশরূপ। তো দেখো প্রথমে আমরা ফার্স্ট পয়েন্ট 1 আমরা কি করব, পাতন ফ্লাস্কে দ্রবণটা নেব, বুনসেন বার্নারের সাহায্যে গরম করব। জল তোমরা জানো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটতে শুরু করে,
এখন তুতে তো বাষ্পীভূত হয় না, তাই না? সেটা তো ফ্লাস্কে রয়ে যাবে। আর জল বাষ্পীভূত হয়ে দেখো এই যে প্রসেস, এই নলের মধ্য দিয়ে যাবে। আর যখন এর মধ্য দিয়ে যাবে তখন বাইরে কি হচ্ছে না, ঠান্ডা জলের ধারা লিভিং শীতক দিয়ে, তাহলে কি হবে, ওই বাষ্পটা ধীরে ধীরে জলে পরিণত হবে। এবং এই যে গ্রাহক পাত্রটা এখানে দেওয়া আছে, এই গ্রাহক পাত্রে কি হবে, জমা হবে। তাহলে বেশ কিছুক্ষণ চলার পর আমরা কি পাবো না, ফোঁটা ফোঁটা আকারে পাতিত জল বা ডিস্টিলড ওয়াটার পাবো। এখানে ডিস্টিলড ওয়াটার পাবো, তাই না? এটাই হচ্ছে তোমাদের ডিস্টিলড ওয়াটার। তোমরা বলো না পাতিত জল ব্যাপারটা কি, আসলে এইটাই। এই উষ্ণ বাষ্প যখন ঠান্ডা হয়ে জলকণায় রূপান্তরিত হচ্ছে, সেটাই হলো পাতিত জল। ক্লিয়ার? নেক্সট দেখো, এবার পাতিত জল তো সংগ্রহ হলো, তাহলে ফ্লাস্কে কি পড়ে থাকবে, তুতে। তো এইভাবে আমরা তুতে এবং জলকে আলাদা করতে পারি। এখন আরো আমরা জেনে নেব আরো কিছু পাতনের উদাহরণ। লবণের জলীয় দ্রবণ থেকে লবণ এবং জলকে আলাদা করতে পারো। চিনির জলীয় দ্রবণ বা আখের রস থেকে চিনি এবং জল আলাদা করতে পারো। তো চলো এবার আমরা শুরু করি আংশিক পাতন পদ্ধতি সম্বন্ধে কিছু আলোচনা। এখন এই আংশিক পতন পদ্ধতি ব্যাপারটা কি এবং এটা কোন কোন ক্ষেত্রে আসলে আমরা ব্যবহার করব। বলা হচ্ছে যখন দুটো বা দুইয়ের বেশি তরল যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য কম, যেমন মনে করো এ বি সি ডি চারটি তরল পরস্পর মিশে আছে যাদের স্ফুটনাঙ্ক কারো মনে করো এক্স, কারো x+10, কারো x+15, কারো x+1। তো এদের ক্ষেত্রে দেখো তফাৎটা কি 10, 15, 1 স্ফুটনাঙ্ক। তো এদের ক্ষেত্রে পার্থক্য করার জন্যই এই পদ্ধতি হচ্ছে আংশিক পাতন। ঠিক বলছিলাম বা যে আলোচনা করছিলাম যে এই পদ্ধতিতে আসলে আমরা এই ক্রুড পেট্রোলিয়াম বা অশোধিত পেট্রোলিয়াম থেকে বহুবিধ হাইড্রোকার্বন, বহুবিধ আমাদের দৈনন্দিন জীবনে যে ব্যবহৃত ভেসলিন, পেট্রোলিয়াম, পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো পাই। এগুলো সবই কিন্তু এই আংশিক পাতন পদ্ধতিতেই কিন্তু আলাদা করা হয়েছে। তো চলো এখন জেনে নিই আংশিক পাতন কাকে বলে। যে পদ্ধতিতে দুটি ভিন্ন ও কাছাকাছি স্ফুটনাঙ্কের তরলের মিশ্রণকে উত্তপ্ত করে কম স্ফুটনাঙ্কের তরলটিকে প্রথমে বাষ্পীভূত করা হয় এবং সেই বাষ্পকে ঠান্ডা করে ঠিক পাতনের মতোই তরলে পরিণত করে আলাদা করা হয়, তাকে আংশিক পাতন বলে। প্রশ্ন হচ্ছে এই পদ্ধতি কখন ব্যবহার করব। অবশ্যই মনে রাখবে যখন তাদের দুটি বা একাধিক মিশ্রণের তরলের যে স্ফুটনাঙ্ক সেটা যেন 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয়। বেশি হলে পাতন পদ্ধতিতে আলাদা করা সম্ভব। নেক্সট, আংশিক পাতন এবং সাধারণ পাতনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। আংশিক পাতন যন্ত্রে একটি বিশেষ অতিরিক্ত অংশ ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে পাতন স্তম্ভ বা ফ্র্যাকশনেটিং কলাম। আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি, এই যে এইটা হচ্ছে তোমার ফ্র্যাকশনেটিং কলাম। ফ্র্যাকশনেটিং কলাম, ওকে। নেক্সট, এবার যেটা বলবো, এটি কিন্তু সাধারণ পাতন যন্ত্রে থাকে না। চলো কার্যপ্রণালীটা একটু দেখে নিই, ছবিটা ভালো করে লক্ষ্য করো। আমি ধরে নিচ্ছি যে মিথানল আর জল এই দুটো মিশ্রণকে আমরা আংশিক পাতন পদ্ধতিতে আলাদা করব। তাহলে মিথানলের স্ফুটনাঙ্ক 64 আর ইথানলের 100 ডিগ্রি। অবশ্যই তফাৎটা লক্ষ্য করো, 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কিন্তু স্ফুটনাঙ্কের পার্থক্য অবশ্যই 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। তবে বলা ভালো যে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের যখন বেশি হয় সেক্ষেত্রে দুটো তরলকে আমরা পাতন পদ্ধতিতে আলাদা করতে পারি, কিন্তু সেটা বারবার ধরে ওই উত্তপ্ত করতে হয় আর শীতল করতে হয়। এই প্রসেসটাকে একাধিকবার রিপিটেশন করতে হয়, যেটা আংশিক পাতনে একাধিকবার না করেই কিন্তু সম্ভব। কাজে আমি বলবো পাতন অপেক্ষা আংশিক পাতন অনেক বেশি কার্যকরী। সে কারণে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হলেও সেক্ষেত্রে আমরা আংশিক পাতন পদ্ধতি বা সামান্য বেশি হলে আমরা আংশিক পাতন পদ্ধতিকেই বেশি কার্যকরী উপায় বলে মনে করব।
তো চলো এখন এক্ষেত্রে এই মিশ্রণটাকে আমি প্রথমে কোথায় নেব, দেখো পাতন ফ্লাস্ক, পাতন ফ্লাস্কে নিয়ে নিলাম। এই যে এইটা হচ্ছে তোমার পাতন ফ্লাস্ক। এই পাতন ফ্লাস্কে একটা থার্মোমিটার লাগানো আছে। থার্মোমিটার কি করবে না, পাতন ফ্লাস্কে যে টেম্পারেচারটা হবে সেটা জানান দেবে। যখন মিশ্রণটিকে গরম করব, ধরো এ আর বি, এখানে মিথানল এবং জল, তাহলে মিথানলের স্ফুটনাঙ্ক কম, তাহলে টেম্পারেচার বাড়তে 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 যখন 64 ডিগ্রি সেন্টিগ্রেডে স্থির হবে, 64 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যাবে 64.5, তখন দেখবো থার্মোমিটারের পাঠ কিন্তু আর উঠছে না। তার মানে তখন অলরেডি মিথানলের বাষ্পীভবন শুরু হয়ে গেছে। ক্লিয়ার? তো তখন যতক্ষণ না ওই 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 কমপ্লিটলি ওই মিথানলটা বাষ্পীভূত হচ্ছে, ততক্ষণ দেখবো থার্মোমিটারের পাঠ আর এগোচ্ছে না, উপরে উঠছে না, এবং ততক্ষণ আমরা ঠান্ডা করে মিথানলকে সংগ্রহ করে নেব। এরপর টেম্পারেচার বাড়তে থাকলে আমরা মিথানলের এই সংগ্রহীত মিথানল সরিয়ে নিলাম। তারপর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আবার জল বাষ্পীভূত হবে এবং ফুটে এর মধ্য দিয়ে আসবে এবং এখানে সংগ্রহীত হবে। তাহলে দেখা যাও একাধিক যদি এ বি সি, তো এখানে যাদের স্ফুটনাঙ্কের ডিফারেন্স যদি থাকে, সামান্য পার্থক্যও থাকে, তাহলে এই পদ্ধতি দেখো অনেকটা বেশি কার্যকরী, অনেকটা বেশি কার্যকরী। এবং এই পদ্ধতিতে কি হচ্ছে, এই ফ্র্যাকশনেটিং কালামের সাহায্যে তাহলে ব্যবহার থাকার কারণে এটা আর বারবার ধরে তোমাদের কি করতে হবে না, সেপারেশনটা করতে হয় না। কারণ কি বলতো, এই যখন তুমি এই বাষ্পীভূত করছো, তখন টেম্পারেচার 64 হলেও কিছু পরিমাণ কিন্তু জল তার বাষ্প হয়ে উপরের দিকে উঠবে, আর এই ফ্র্যাকশনেটিং কালাম থাকার কারণে সেই জল আবার নিচের দিকে ঘনীভূত হয়ে নেমে আসবে। তার মানে কি দাঁড়ালো, তার মানে দেখা গেল, তার মানে দাঁড়ালো এই যে শুধুমাত্র এই দিকে যেটা যাচ্ছে সেটা একমাত্র মিথানল। তার মানে বারবার ধরে এই প্রসেসটা চলতে থাকবে, মানে কি, অর্থাৎ মিথানলও যাবে, জলীয় বাষ্পও যাবে, কিন্তু জলীয় বাষ্প আবার এই যেহেতু ওপর দিকে এই মানে এই অংশটা আছে না ফ্র্যাকশনেটিং কলাম, এখানে গিয়ে ঘনীভূত হয়ে জলটা আবার নেমে আসবে। তার মানে সিস্টেমের মধ্যে জলটা আমার ইনট্যাক্ট যতটা ছিল ততটাই রয়ে যাচ্ছে, কিন্তু মাঝখান থেকে আমার মিথানলটা চলে আসছে। তাহলে একটা সিস্টেমের মধ্যে একবারেই কিন্তু আমরা মিথানল এবং জলকে আলাদা করতে পারলাম। এবার ব্যবহারিক প্রয়োগ, পেট্রোলিয়াম এর পরিশোধন। তোমরা জানো ক্রুড পেট্রোলিয়াম, এতে বিভিন্ন রকমের হাইড্রোকার্বন থাকে। তো পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল ইত্যাদি, এগুলিকে সরাসরি ব্যবহার করা যায় না, কারণ প্রত্যেকটার ব্যবহার আলাদা। তো সেই জন্যে আংশিক পাতন পদ্ধতির সাহায্যে এই অপরিশোধিত তেলকে একটি বিরাট বড় পাতন স্তম্ভে আংশিক পাতনের মাধ্যমেই কিন্তু উপাদানগুলোকে আলাদা করা হয়। এবং এই যে উপাদানগুলোকে আলাদা করা হয়, সেই উপাদানগুলো কোন উষ্ণতায় সংগৃহীত হয় সেটা আমরা আলোচনা করব। পেট্রোলিয়াম গ্যাস 30 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, আর যেটা এলপিজি প্রস্তুতি জ্বালানি ফুয়েল হিসেবে, পেট্রোল যেটা গাড়ির জ্বালানি হিসেবে বা ফুয়েল হিসেবে ব্যবহার করা হয় 30 to 100 ডিগ্রি, ন্যাপথা পলিথিন ওষুধ প্রস্তুতি, কেরোসিন 180 to 250 জ্বালানি এবং অন্যান্য রাসায়নিক বস্তু, ডিজেল 250 to 300 ডিজেল ইঞ্জিনের জ্বালানি। তোমরা রাস্তায় যে পিচ দেখেছো ব্যবহার করা হয়, সেটা একদম রেসিডু প্রোডাক্ট আমরা বলি, অবশেষ বস্তু রাস্তা তৈরিতে ব্যবহার করা হয়। প্রশ্ন হলো, এই আংশিক পাতন পদ্ধতি যদিও অনেকটা বেশি এফেক্টিভ, কিন্তু এরও কিছু সীমাবদ্ধতা আছে। তো প্রথম সীমাবদ্ধতা হলো, দেখো স্ফুটনাঙ্ক যদি খুব কাছাকাছি হয়, মনে করো এর স্ফুটনাঙ্ক 31 ডিগ্রি সেন্টিগ্রেড, বি তার স্ফুটনাঙ্ক 32 ডিগ্রি সেন্টিগ্রেড, সেক্ষেত্রে এই পদ্ধতিতে আলাদা করা খুব মুশকিল। আর 2 নম্বর হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার। অ্যাজিওট্রপিক মিক্সচার সেটা কি না, কিছু মিক্সচার আছে যে যাদের তুমি যতই হিট করো না কেন, ধরো সেই মিশ্রণে এ আর বি আছে, তো সেই মিশ্রণকে হিট করলে দেখা যাবে যে তরলে যে কম্পোজিশনটা আছে, ধরো 60% 40%, তো তাকে হিট করলে বাষ্পীভূত অবস্থাতেও দেখা যাবে সে 60% 40%। এরকম মিক্সচারকে আমরা বলি অ্যাজিওট্রপিক মিক্সচার।
তো এই রকম মিক্সার থেকে কিন্তু আংশিক পতন পদ্ধতিতে কিন্তু এর দিকে আলাদা করা যায় না। যেমন 95.6% ইথানল এবং 4.4% ওয়াটার, তুমি যতই এর দিকে হিট করো বাষ্পীয় অবস্থাতেও কিন্তু সেই একই কম্পোজিশন দাঁড়ায়। ঠিক আছে, কাজেই এর দিকে আলাদা করা একদমই সম্ভব হয় না। এরপর যে আলোচনাটা আমরা করব, সেপারেটরি ফানেল চিত্রে দেখছো, এর সাহায্যে কিছু তরল অমিশ্রণীয় তরলকে আলাদা করা যায়, যে তরলগুলো নর্মালি মেশে না এবং যাদের ডেনসিটি বা ঘনত্বের তফাৎ আছে। তো বেশি ঘনত্বের তরল নর্মালি কি হবে বলতো, বেশি ঘনত্বের তরল এই যে নিচের দিকে চলে আসবে, ভারী বলে তারা তো নিচের দিকে চলে আসবে। তাহলে যখনই সেপারেট এই স্টপককটা খুলে দেবো তখনই কি হয়, ড্রপ বাই ড্রপ কি হবে, একটা পাত্রে সংগ্রহ করে নেব, তাই না? তারপরে কি হবে, যখনই এই নেক্সট মিডিয়ামটা নামবে, এবার এরপর তো নেমে আসবে লো ডেনসিটিটা, এবার ধীরে ধীরে নামবে, তো এটাকে আলাদা করে সরিয়ে নিলাম, এরপর লো ডেনসিটিটাকে সংগ্রহ করলাম। তো এই পদ্ধতিতে ধরো পেট্রোল ওয়াটার এরকম মিশে আছে, তো আমরা আলাদা করতে পারবো। তো এই পদ্ধতিতে আমরা পেট্রোল জল যেমন আলাদা করতে পারবো, নারকেল তেল জল যদি মিশে থাকে সেখানেও আলাদা করতে পারবো, কেরোসিন ওয়াটার যদি কোনোভাবে মিশে যায় তাকেও আমরা আলাদা করতে পারবো। তো প্রসেসটা কি, ওই ফানেলের মধ্যে পৃথকীকরণ ফানেল বা যেটা ছবিতে দেখছো, ওই মিশ্রণটা নেব, কিছুক্ষণ স্থির রেখে দিতে হবে যাতে করে দুটো আলাদা লেয়ার তৈরি হয়। তারপরে ধীরে ধীরে যেটা আমার সংগ্রহ করব সেটা ওই নিচে কি করব, ওই স্টপককের নিচে একটা পাত্র রেখে দেব, তারপর ধীরে ধীরে ওই স্টপককটাকে খুলে আমরা সংগ্রহ করব। তো এটা খুব সহজ পদ্ধতি। নেক্সট চলে আসো, আজকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব। তো একটু যেটা পড়াশোনা করলাম আমরা সেটা রিমাইন্ড করি। পাতন কার জন্য প্রযোজ্য, কারণ যাদের যে সমস্ত তরল তাদের স্ফুটনাঙ্ক গ্রেটার দেন 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আংশিক পতন যাদের লেস দেন 30 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথকীকরণ ফানেল কার জন্য প্রযোজ্য, যে তরলগুলো অমিশ্রণীয় তরল তাদের জন্য। আচ্ছা, প্রথম প্রশ্ন আমরা যদি এরকম বলি, কোশ্চেন নাম্বার 1, নুন এবং জলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে আলাদা করব কোন পদ্ধতি? অবভিয়াসলি পাতন। পেট্রোলিয়াম পরিশোধন কোন পদ্ধতিতে করবে? অবভিয়াসলি আংশিক পাতন। তেল ও জলের মিশ্রণ থেকে আলাদা করব পৃথকীকরণ ফানেল। পাতন ও আংশিক পাতনের মধ্যে পার্থক্য কী? প্রধান পার্থক্য কী না, আংশিক পাতনে ফ্র্যাকশনেটিং কলাম ব্যবহার করা হয়, যেটা পাতনে ব্যবহার করা হয় না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।